আপনার কাছে সবশেষ ভালো তথ্য থাকবে। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা গেল একটি ট্র্যাশ ব্যাগ বা আবর্জনা ফেলার ব্যাগের মধ্যে করে। বৃষ্টির মরদেহ সম্পর্কে এখনও খুব তথ্য জানি না। আপনারা কি কোনো মানে এর বিষয়ে কোনো আপডেট পেয়েছেন? পুলিশ কোনো বিশেষ তথ্য দিচ্ছে বা কোনো আপডেট? আমাদের কাছে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আছে যে লিমনের মরদেহ উদ্ধারের পরে পুলিশ বলতে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকগুলো উইং একই সঙ্গে কাজ করছিল। নানা রকমের সমুদ্র মোটামুটি চষে ফেলা বলে বাংলা ভাষায়, সেরকম করে তারা চষে ফেলছিল, দেখছিলাম, আমরা শুনছিলাম, জানছিলাম। তো সেরকম একটা জায়গাতে গত পরশুদিন, হ্যাঁ পরশুদিন পরশুদিন একটা সংবাদ পুলিশের পক্ষ থেকে যেটা দেয়া হয়েছে যে আরেকটি মরদেহের অংশ বিশেষ তারা উদ্ধার করেছে। সেটা যে বৃষ্টির বা অন্য কারো সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য একটি মেডিকেলের নাম বলা হয়েছে, এই মুহূর্তে আমার হয়তো নামটা মনে নেই। হুম, হুম। মেডিকেলের নাম বলা হয়েছে, সেখানে আছে। ধারণা করছি যে সেটার প্রক্রিয়া চলছে শনাক্তের, যেটা আসলে কার। আমরা যেটা ধারণা করছি বা সবাই যেটা ধারণা করছে বা প্রত্যাশা করছে, যেটা হয়তো বৃষ্টির হতে পারে। আহ, প্রত্যাশার কথা বলছি এই কারণে যে যেহেতু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে সেও বেঁচে নেই, হুম। তাকে হত্যা করা হয়েছে। এখন তো আমাদের প্রত্যাশা হচ্ছে তার মরদেহটা উদ্ধার হবে, অন্তত পরিবারেরও চাওয়া, বাংলাদেশের সব মানুষের চাওয়া। তো সেরকম একটা জায়গা থেকে আমরা ওই মেডিকেল পরীক্ষার জন্য অপেক্ষা করছি, পুলিশের পরবর্তী বক্তব্যের জন্য অপেক্ষা করছি। এইটুকু এই পর্যন্ত। আর একটি আপডেট হচ্ছে যে যাকে ধারণা করা হচ্ছে, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে হত্যাকারী হিসেবে, সন্দেহভাজন হত্যাকারী হিসেবে, তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তাকে আজকে আদালতে তোলা হয়েছিল, আজকে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালত সংক্ষিপ্ত শুনানির মাধ্যমে তার জামিন নামঞ্জুর করেছে, অর্থাৎ তাকে জামিন দেয়নি। সে এই অনুসন্ধান চলাকালীন জেলে থাকবে বা আটক থাকবে বা গ্রেপ্তার অবস্থাতে থাকবে। এইটুকু পর্যন্তই আমাদের কাছে সর্বশেষ হুম। আপডেট আছে। আচ্ছা। আমি আর কিভাবে অভিযুক্ত মারা হয়েছে ইতিমধ্যেই সেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযুক্ত হত্যাকারী সম্পর্কে একটু জানতে চাইবো। ওই যে পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে বলছিলেন, আমি ফ্লোরিডার যে কনসাল জেনারেল সেহেলি সাবরিন তার সাথেও আমি কথা বলেছি। তিনিও বলছিলেন যে পরিবার যোগাযোগ করছে এবং মানে পরিবার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়ার উপরই এখন বিশেষ জোর বা সেভাবেই কাজ করা হচ্ছে। কিন্তু ওই যে বলছিলেন যে বৃষ্টির মরদেহ এখনও নিশ্চিত হওয়া যায় না। এখন আসলে মানে এই ব্যাপারে পরিবারের চাওয়াটা কি? মানে আপনার সাথে কথা বলে তারা কি বলছেন? পরিবারের চাওয়াটা তো আসলে, প্রথমত কথা, এটা তো আসলে আমরা সবাই অত্যন্ত বেদনাহত। আপনি আমি সবাই, বাংলাদেশের যে নিঃসন্দেহে। কোনো মানুষ। কিন্তু তারপরের পরের যে বাস্তবতা, সেটা হচ্ছে পরিবারের সদস্যের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে বেদনা, সেটা তো আসলে অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়, অনুভব করাও একটু কঠিন। তো সেই হিসাবে পরিবারের ব্যাপারটা তাদের এখনকার চাওয়াটা হচ্ছে মরদেহটা, লিমনেরটা উদ্ধার হয়েছে, পরিবারের চাওয়া এই মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে তারা নিয়ে যেতে চান। হুম। এক নাম্বার। দুই নাম্বার, বৃষ্টির বিষয়ে যে বৃষ্টির মরদেহটা উদ্ধার হোক, শনাক্ত হোক, তারা বাংলাদেশে নিয়ে যেতে চান। এর বাইরে পরিবারের পক্ষ থেকে দুই পরিবার, এই এই জায়গাটিতে আরেকটু কথা আছে, সেটা বলে আমি দুই পরিবারের একটি বক্তব্য আছে সেই জায়গাটাতে আসছি। আর এই জায়গাটিতে দূতাবাসের যে বক্তব্য, আহ, আমাদের সরাসরিভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছে আমাদের যে মিয়ামির বাংলাদেশ কনসুলেট অফিস আছে। তারা সরাসরিভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে, কখনো কখনো আমাদের সঙ্গেও কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এই জায়গাটাতে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবস্থান খুব স্পষ্ট। একেবারে শুরুর থেকেই আমরা বিষয়টির সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ কি করে বাংলাদেশে নিয়ে যাওয়া যায় সেটার প্রক্রিয়াগত কাজ আমরা ইতিমধ্যেই অনেকটাই করে রেখেছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। যদি এটা নেয়ার ক্ষেত্রে, একটি তো বিমানে নিয়ে যাওয়া, নেয়ার ক্ষেত্রে যদি আর্থিক কোনো ব্যাপার থাকে, অবশ্যই থাকবে। সেটার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস একেবারেই প্রস্তুত আছে। এর জন্য যেটা করা দরকার সেটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেটা দায়িত্ব নেবে, সেটা করবে। এই কাজগুলো আমরা মোটামুটিভাবে সম্পন্ন করে রেখেছি। এর বাইরে আরেকটি সংবাদ আছে, আমরা
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানতে পেরেছি, আমাদের মিয়ামি কনসুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যে যোগাযোগ করেছে সেখানে দেখা গেছে যে এই শিক্ষার্থীদ্বয়ের বীমা করা আছে, ইন্স্যুরেন্স করা আছে, এবং ইন্স্যুরেন্সে এই মরদেহ পরিবহন করার যে খরচ সেটা কাভার করে। সেটা কাভার করে। তো ইন্স্যুরেন্সে যদি কাভার করে তাহলে তো একরকমের ব্যাপার, কোনো সমস্যাই নেই। বাট কোনো কারণে যদি ইন্স্যুরেন্স কেন্দ্রিক কোনো সে কিছু ব্যাপারে হয় আপনারাও দায়িত্ব বা নেবেন পুরোটা বাংলাদেশ। কাভার করছে না, যে কোনো কিছুর জন্য এই ক্ষেত্রে কোনো আচ্ছা। সমস্যা নেই হ্যাঁ, এটা। কিন্তু তদন্ত যেহেতু চলছে, মানে আ অভিযুক্ত হত্যাকারী তাকেও আপনি বলছিলেন যে তারও তিনিও তাকে আদালতে তোলা হয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? মানে সেই আ তার নাম হচ্ছে হিশাম সালেহ আবু গারবিয়েহ। তো তাকে, মানে তিনি লিমনের রুমমেট ছিলেন। কি হলো এই বিষয়ে কি জানা গেছে? মানে তাদের মধ্যে ইস্যুটা কি ছিল? আ গণমাধ্যমে বা আমরা আসলে পুলিশের পক্ষ থেকে বা তদন্তকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে ঠিক এভাবে জানতে পারি নাই। আপনারা জানেন কিনা? আ তার যে সহপাঠীরা ছিল তাদের কাছ থেকে কিছু জানা গেছে কিনা? মানে কি হয়েছিল? ইস্যুটা কি ছিল? দেখেন, আমাদের জানার জায়গাটা খুবই সীমিত। আমাদের জানার জায়গাটা মূলত পুলিশি সোর্স এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অফিসিয়াল যে সোর্স, এই দুটি জায়গা হচ্ছে আমাদের অফিসিয়ালি জানা তথ্য। তো পুলিশের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এই জায়গাটিতে আমাদের কাছে কোনো তথ্য নেই ঠিক কী কারণে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। এমনকি যে পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করেছেন, এখানকার পত্রিকা, ফ্লোরিডার পত্রিকাগুলো যে সংবাদ প্রকাশ করেছেন এবং সেই সংবাদের সূত্র ধরে বাংলাদেশের যে পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করেছে, কোনো সংবাদ মাধ্যমেই এই যে কেন এই হত্যাকাণ্ড, কেন হুম। হিশাম এই দুইজনকে এভাবে মর্মান্তিকভাবে নির্মমভাবে হত্যা করলো, সেই তথ্য জানা যায়নি। তো আমরা পুলিশি তদন্তের জন্য বিষয়টির জন্য অপেক্ষা করছি। আর এখানে আমি আরেকটা তথ্য বলে রাখি যে পরিবারের চাওয়ার ওই জায়গাটাতে প্রশ্ন, যে দুই পরিবারের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতির মধ্যে বেশ কিছু জিনিস আছে, জিনিস পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে শিক্ষার্থীদের যে থাকার জায়গা, যে জায়গাটিতে থাকতো, হুম। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া দরকার ছিল। কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক ছিল না? সিসিটিভি ক্যামেরার আওতা আরো বেশি ছিল না কেন? উম, তাদের সঙ্গে যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্র যেন সংরক্ষণ করা হয়, ফেরত দেওয়া হয়, ল্যাপটপ থেকে শুরু করে প্রভৃতি। তারপর তারা যেহেতু স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিল, সেই স্কলারশিপের জায়গাটা কি অবস্থায় আছে, তারা টাকা পয়সা কেন্দ্রিক হিসাবটা কি সেটা যেন রাখা হয়। এই কেন্দ্রিক বেশ কিছু দাবি দেওয়া আছে এবং সেই দাবি দেওয়াটা আহ, মিয়ামি কনসুলেটের মাধ্যমে আমরা এটা আহ, হুম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাপ্তি স্বীকার করেছেন। আর আহ, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এটা আমরা স্টেট ডিপার্টমেন্টকে দিয়েছি। জি। আপনি জানেন যে এই ঘটনা আমরা যখন থেকে জেনেছি তখন থেকেই স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই, আইস হুম। সহ এখানের যতগুলো সংস্থা আছে সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, সবার সহায়তা চেয়েছিলাম। এবং আমরা সেই সময়ে বাংলাদেশের যে সমস্ত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে পড়াশোনা করছে তাদের নিরাপত্তার বিষয়টি স্টেট ডিপার্টমেন্টকে আমরা বিশেষ বিবেচনায় দেখতে বলেছিলাম। বাংলাদেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রে আছে তাদের নিরাপত্তার বিষয়টি যেন বিশেষ বিবেচনায় রাখা হয় সেটার জন্য অনুরোধ করেছিলাম। সবগুলো জায়গা থেকেই আমাদেরকে এক ধরনের ইতিবাচক হুম। প্রতিক্রিয়া দেখানো হয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড সেটি এখন একটা বড় প্রশ্ন রয়ে গেছে। একটু এটাও জানতে চাই যে আপনি, মানে বাংলাদেশীদের নিরাপত্তার বিষয়ে আপনারা যোগাযোগ করেছেন বা কথা হয়েছে। কিন্তু এই অভিযুক্ত হত্যাকারী আ হিশাম সালেহ আবু গারবিয়ে, তিনি আসলে কোন দেশের নাগরিক এবং কোন ধর্মাবলম্বী সেটা কি, মানে সেটা স্পষ্ট আপনাদের কাছে তথ্য আছে কিনা? না, কারণটাও এখানে যে, ধর্মাবলম্বীটা আমি এটা এই কারণেই প্রশ্নটা, কারণ হচ্ছে তিনি, মানে এখন তো অভিবাসী এবং বিশেষ করে মুসলিম হলে একটা খুব সহজেই আঙ্গুল তোলা যায়। ফলে মানে অভিবাসীরা ফার্দার কোনো ঝামেলায় পড়বে কিনা, এই জন্যই আসলে এই প্রশ্নটা, তিনি কোন দেশের নাগরিক, কোন ধর্মাবলম্বী। আহ, তার জন্ম যুক্তরাষ্ট্রে এবং সে যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন পারিবারিকভাবে তিনি কোন দেশের বংশোদ্ভূত সেটার সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য সেভাবে আমি কোথাও কারো কাছে আমি ইনফ্যাক্ট জানতেও চাইনি, জানিও নি। আমি কোথাও কোথাও লেখা দেখেছি যে প্যালেস্টাইনি বংশোদ্ভূত, বাট আবার কোনো কোনো জায়গায় কেউ কেউ লিখেছে আফগানিস্তান বংশোদ্ভূত। এরকম দুটি তথ্য লেখা হয়েছে, বাট এটি আমি কোনোটাই দায়িত্ব নিয়ে বলছি না। আর নাম দেখে মনে হয় সে মুসলিম। তার নাম মনে হয় যে সে জি। মুসলিম। আমি এখানে বলি যে আমাদের তথ্য বা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু
পুলিশ থেকে এবং তদন্তকারী পুলিশের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে যে তথ্যটি অফিসিয়ালি জানানো হয়েছে, অফ দ্য রেকর্ডে জানানোর কোনো সুযোগ নেই, যে তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে টাইম টু টাইম, সেটা আমরা একেবারে তাৎক্ষণিকভাবে আমরা এখানকার গণমাধ্যমকে এবং বাংলাদেশের গণমাধ্যমকে, নিউ ইয়র্কের গণমাধ্যমকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানিয়েছি। জি, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিশ্চয়ই একটা বিহিত হবে এবং পরিবার তার মানে পরিবারও যথাযথ সহযোগিতা আপনাদের কাছ থেকেও পাবে, সেই প্রত্যাশা তো নিশ্চয়ই আছে। এবার আরেকটি বিষয়, একটু দেশের বিষয়ে যাই। মানে সেটিকে অনেকে হত্যাকাণ্ড বলছে। হামে 300 শিশু প্রায় মারা গেছে এই সময়ে, এবং বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়কাল হামের টিকা কিনতে গাফিলতি, অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, এই কারণগুলোকে বলে বলা হচ্ছে যে সে কারণেই মানে এত বড় একটা তালিকা, এবং সেই তালিকাটা আরও বড় হচ্ছে, এই যে প্রাণহানির যে তালিকাটা, এর দায় আসলে অন্তর্বর্তী সরকার এড়াতে পারে? টিকা দেওয়ার ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের একটা খুব বড় রকমের সাফল্য আছে। মানে শিশু মৃত্যু কমানোর, শুধুমাত্র হাম নয়, শিশু মৃত্যু কমানোর ক্ষেত্রে টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের একটা বিশাল বড় সাফল্য আছে, এবং বাংলাদেশ এই সাফল্যটা খুব কষ্ট করে অর্জন করেছে। এখানে বাংলাদেশ সরকারের সহায়তায় আমাদের যে বেসরকারি সংগঠনগুলো আছে, ব্র্যাকের মতো সংগঠনগুলো আছে, তারা দীর্ঘ সময় ধরে এই জায়গাটিতে কাজ করেছেন। হামের টিকার যে একটি সংকট আছে, এটা বাংলাদেশের মানুষের জানা ছিল না, আমরাও জানতাম না। যখন আমাদের শিশুরা যখন মারা যেতে শুরু করলো, তখন আমরা জানলাম যে হামের টিকা নাই, হামের টিকার সংকট, হামের টিকা ঠিকমতো দেয়া হয়নি। তো এটার বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মানে খুব সুনির্দিষ্ট করে তিনি কথা বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগের সরকার হামের টিকা দেওয়ার ক্ষেত্রে গাফিলতি করেছে। হামের টিকা দেওয়ার ক্ষেত্রে যেভাবে দেয়া দরকার ছিল সেই টিকাটা তারা দেয় নাই। অবশ্যই এটা একটা বড় রকমের অভিযোগ, খুবই বড় বড় অভিযোগ, যে তারা হামের টিকা কেন দিল না, তারা হামের টিকা কেন কিনলো না। আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় অভিযোগ এবং খুব গুরুতর অভিযোগ। এই বড় অভিযোগ এবং গুরুতর অভিযোগটির একটা প্রপার তদন্ত হওয়া দরকার। তদন্ত করে এই তথ্যটি দেশের মানুষকে জানানো দরকার। যার যতটুকু দায়, যার যতটুকু শাস্তি প্রাপ্য, যার বিরুদ্ধে যতটা অভিযোগ আসবে সেই অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো যেহেতু এটা প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে এবং প্রধানমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তো আমি আশাবাদী যে জি, এই জায়গাটিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছেন যে আগের সরকার মানে অন্তর্বর্তী সরকার এবং তার আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের যে দায় দিচ্ছেন, কিন্তু এই যে হামেশ যে শিশুরা মারা গেছে তাদের অধিকাংশ 80% হচ্ছে 2 বছরের নিচে, যেই সময়টা আসলে অন্তর্বর্তী সরকারের সময়, এবং তাদের আসলে টিকা পাওয়ার বয়সটাই হয়েছিল ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেক্ষেত্রে আসলে দায় কি করে মানে আগের সরকারের কাছে যায়? আর না, আগের সরকারের একটা ওই যে গ্যাভি এবং ইউনিসেফের মাধ্যমে তারা টিকা ক্রয় করতো, তাদের একটা প্রক্রিয়া ছিল, যেটি আসলে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার এসে সেই ব্যয় কমানো বা দাতা নির্ভরতা কমানোর উদ্যোগ থেকে তারা সেই প্রক্রিয়াটি বাদ দেয়, ফলে হামির টিকা আসলো না। ফলে সুনির্দিষ্টভাবে দায়টি অন্তর্বর্তী সরকারের উপরে কি বর্তায় না? আমি সুনির্দিষ্টভাবে দায়টি অন্তর্বর্তীকালীন একটি সরকারের উপরে চাপাচ্ছি না, এমনকি আমি আগের সরকারকেও সব দায় দিচ্ছি না। আমি বলছি, যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেছেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কথা বলেছেন, এবং 2 বছরের মধ্যে যেমন মারা গেছে, আগে পরেও মারা গেছে, এবং ওই সরকারের সময়ে যার টিকা পাওয়ার কথা ছিল সেরকম কেসও আছে এখানে, যে যারা মারা গেছেন। সুতরাং এই জায়গাটাতে যেহেতু মানুষের মৃত্যু ঘটছে, শিশুর মৃত্যু ঘটছে, এর চেয়ে কষ্টকর, দুঃখজনক, বেদনাদায়ক তো আর কিছু নাই। একটু আগে যেটা বললাম, যার যায় আসলে সে বোঝে। আমরা নিশ্চয়ই। যদি কোনো একটা বিষয় নিয়ে অমুকের দায় তমুকের দায় বলি, যার সন্তান মারা গেছে তার কাছে এগুলোর কোনোই মূল্য নাই এই সমস্ত আলোচনার। তো তার মানে কি, আমি কি বলছি নিশ্চয়ই যে মূল্য আছে, যাদের যদি দায়, টিকাটা সেই সন্তানটা ঠিক মতো পেত তাহলে তো তার হ্যাঁ, সন্তানের এই এটাই পরিণতি হতো বলছি না। যে তার মানে কি আমি বলছি যে হ্যাঁ যা হবার হয়ে গেছে, বিষয়টা তা বলছি না, আমি যা হবার হয়ে যায় নাই। যদি আমার গাফিলতিতে এটা হয়ে থাকে, রাষ্ট্রের যদি সব ব্যবস্থা থাকতো, আপনি যেটা বললেন যে আগে এক প্রক্রিয়া কেনা হতো, পরবর্তীতে প্রক্রিয়া চেঞ্জ করা হয়েছে, প্রক্রিয়া চেঞ্জ করার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি নাই। প্রক্রিয়া চেঞ্জ করা হয়েছে, প্রক্রিয়া চেঞ্জ করে যদি আমি টিকা কিনতে পেরে থাকি তাহলে সমস্যা নেই। এখন প্রক্রিয়া চেঞ্জ করতে গিয়ে যদি আমি টিকা কিনতে না পেরে থাকি, যে অভিযোগ আসছে আমার বা আপনার, এই অভিযোগের ভিত্তিতে তো শাস্তি দেওয়া যাবে না। শাস্তি দিতে হলে একটি প্রপার তদন্ত হতে হবে, তদন্তের ভিত্তিতে এই অভিযোগটি
প্রমাণ করতে হবে, প্রমাণ করে তারপরে এর জন্য দায়ী কারা, এর জন্য দায়ী কি উপদেষ্টা নিজে, এর জন্য দায়ী কি অন্যান্য যে সংস্থা আছে সেই সংস্থাগুলো, যারা দায়ী তাদের যে শাস্তি যার প্রাপ্য তাকে সেই শাস্তি দিতে হবে। এটা নিয়ে তর্ক বা বিতর্কের চেয়ে অনেক বেশি জরুরি কিন্তু হচ্ছে সমস্যাটা ওইখানে যে তদন্ত গুড বুকে থাকলে একরকম হয় আর ব্যাড বুকে থাকলে আর এক রকম হয়। ফলে সেই তদন্তটা হবেও কিনা আদৌ সেই তদন্তের কোনো উদ্যোগও তো হয় নাই এটা আসলে। এটা গণমাধ্যমের দায়িত্ব, ধরেন এটা গণমাধ্যমের দায়িত্ব, এটা প্রপার ওয়েতে এই জায়গাটিতে লেগে থাকা যাতে বিষয়টি চাপা পড়ে না যায়। এখানেও গণমাধ্যমের একটা রেসপন্সিবিলিটি। জি। আমি আবারও বলছি, যেহেতু এটি বর্তমান সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি একজন কর্মতৎপর রাজনীতিবিদ, সাখাওয়াত হোসেন বকুলের কথা বলছি। বর্তমান প্রধানমন্ত্রী তার যে আচার আচরণ কথা সেটা দিয়ে তো তিনি মানুষের প্রতি এক ধরনের মমত্ববোধ তার কথার মধ্যে দিয়ে বোঝা যায়। আমি এখন এই সরকারের অধীনে কাজ করছি, এই কারণে আমি এই সরকারের প্রশংসা করছি না, আমি এই ব্যক্তিদেরকে যেমন দেখছি তার ভিত্তিতে কথাটা বলছি। সেই কারণে আমি আশাবাদী হতে চাই যে এটার আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার তদন্ত হয় নাই, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার তদন্ত গুড বুক ব্যাড বুকের প্রসঙ্গ এসেছে আপনি যেটা বলছেন। এখন এইখানে যেহেতু শিশুদের জীবন, এবং এই এই শিশুদের জীবন, এবং এর জন্য যেহেতু কোনোভাবেই বর্তমান সরকারের উপরে কোনো দায় পড়ে না, হ্যাঁ, যেহেতু বর্তমান সরকারের উপরে দায় পড়ে না, কিন্তু বর্তমান সরকারের দায় পড়ে না, কিন্তু বর্তমান সরকারের সাফল্য আছে। সাফল্য বলতে কি, অত্যন্ত দ্রুত গতিতে টিকা সংগ্রহ করেছে, এই যুক্তরাষ্ট্র থেকেও প্রায় 2 কোটি 2.5 কোটি টিকা সংগ্রহ সংগ্রহ করেছে, এবং সেই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। বর্তমান সরকারের যিনি স্বাস্থ্য বিষয়ক, প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার, তিনি এই কয়েকদিন আগেই ওয়াশিংটনে এসেছিলেন। সেখানে তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে। ব্যক্তিগতভাবেও যত দ্রুত সম্ভব টিকা দিয়ে এই সংকটটা দূর করার একটা চেষ্টা চলছে। হাতে টিকা আছে, আমাদের টিকা দেওয়ার প্রপার সিস্টেম আছে, আমাদের ওই অর্থে কোনো সংকট নাই যে টিকা দেওয়ার লোক নাই, সেরকম না। টিকা আছে, টিকা দেওয়ার লোক আছে, টিকা যাদের দিতে হবে সেই খুব মানুষ আছে। তো সুতরাং এই জায়গাটিতে আমার ধারণা যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটা এই এই মৃত্যু হারের জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর ওনার সঙ্গেও আমার যখন কথা হয়েছে প্রপার একটা ইনভেস্টিগেশনের কথা তিনিও বলেছেন। এখন দেখা যাক, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জি। দায়িত্ব পালন আপনি করছেন। বলছিলেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে কর্মতৎপর স্বাস্থ্যমন্ত্রী মানে যেই সরকারের সময় আপনি নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের সময়কার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, তাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? তাকে তখনও খুব নীরব দেখা গেছে, কোনো সময় খুব সরব দেখা যায় নাই। এখনও খুব জবাবদিহিতার জায়গায় যে কথা বলছেন তিনি, তারা দু একজন উপদেষ্টা টুকটাক কথা বলছেন। তাকে কখনো মুখ খুলতে দেখা যায় না। তিনি আসলে এখন কেমন? ধরেন, এখন তিনি কথা বললেন কি না বললেন সেটা দিয়ে আসলে আমার কিছু যায় আসে না, আপনার আমার কারো দেশের মানুষের কিছু যায় আসে না যে তিনি কথা বললেন কি না বললেন। তিনি এখন যদি সামনে এসে বলেন যে না সব কিছু ঠিক ছিল, তাতেও কিছু যায় আসে না। আর তিনি যদি বলেন যে না আমি দুঃখিত আমার সময় এটা করতে পারিনি, তাতেও কিছু যায় আসে না। যায় আসে না, তিনি যে কাজ করে গেছেন সেই কাজের মূল্যায়ন হওয়া দরকার। কাজের মূল্যায়নের চেয়ে বলে আমি সামগ্রিকভাবে মূল্যায়নের কথা বলছি না। আমি অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ অবস্থায় দায়িত্বে এসেছিলেন, তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সেই মন্ত্রণালয়ের সামগ্রিকভাবে তদন্ত, সামগ্রিকভাবে মূল্যায়ন হবে কিনা আমি জানি না। কিন্তু এখন যে গুরুতর অভিযোগটা নিয়ে আমরা আলোচনা করছি, আমার বক্তব্য হচ্ছে সেইটার তদন্ত হওয়া দরকার, সেইটার মূল্যায়ন হওয়া দরকার। সেইটার ভিত্তিতে তিনি যদি মনে এমন যদি হয় যে, এমন যদি হয়, ধরে নিলাম যে আমরা যত কথা বলছি টিকা সংগ্রহ করা হয়নি, এটা করা হয়নি, ওটা করা হয়নি, তদন্তে যদি কোনো কিছুই আমাদের এটা প্রমাণ না হয়, তাহলে তাকে বলতে হবে যে না তার কোনো দোষ ছিল না, তার কোনো দায় ছিল না। কারণ অযথা তাকে আমি দায় দিব কেন? আমি তর্কের জন্য বলছি। আর যদি দায়ী হয়ে থাকেন, মানে যদি গাফিলতি থেকে থাকে, তদন্ত হয়তো প্রমাণিত হওয়া ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এই ব্যাপারটা তো আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় একটা মানে একটা সুনির্দিষ্ট পদ্ধতি ছিল কিভাবে টিকা আসবে, কিভাবে টিকা দেওয়া হবে, এবং সেইভাবে হয়েও আসছিল। মানে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়াটা ব্যাহত হলো। আমি আহ, আবারও বলছি, যদি প্রক্রিয়া চেঞ্জ করাটা কোনো সমস্যা না, নিশ্চয়ই। প্রক্রিয়া চেঞ্জ করতে গিয়ে করে যদি আরো ভালো মতো টিকা সংগ্রহ করা যায়, অন্যের উপরে নির্ভরশীলতা ছাড়া যদি টিকা সংগ্রহ করা যায়, কম মূল্য যদি টাকা সংগ্রহ করা যায়, সেই ক্ষেত্রে প্রক্রিয়া অবশ্যই চেঞ্জ হতে পারে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি প্রক্রিয়া চেঞ্জ করতে গিয়ে কাজটি করতে পারলেন কি পারলেন না। যদি না পেরে থাকেন প্রক্রিয়া চেঞ্জ করতে গিয়ে কাজটি, তাহলে এটা অন্যায়, আপনি এটা করতে পারেন না। হুম। তাহলে আপনি পুরোনো প্রক্রিয়াতেই আপনার টিকা সংগ্রহ করা ছিল। এখন দেশের মানুষ কি দেখতে চায়? যার শিশু, আমরা কি জানতে চাই? টিকা দেয়া দরকার, রাষ্ট্রের টিকা দেওয়ার অঙ্গীকার আছে, রাষ্ট্রের কাছে টাকা আছে, রাষ্ট্রের কাছে লোকবল আছে। তো তাহলে টিকা কিনবে সে, তার একটা সিস্টেম আছে। সিস্টেম আমি আরো ভালো সিস্টেম করব,
তাতে সমস্যা নেই। এখন আমরা জুমে কথা বলছি, 5 বছর পরে জুমের চেয়ে বেটার কোনো সিস্টেম আসবে, হুম। আমরা তখন ওই সিস্টেমে যাব। ওই সিস্টেমে গেলে এখন আমরা যেভাবে কথা বলছি এর চেয়ে ভালো হবে। আমি কথাই বলতে পারলাম না, তাহলে আমি ওই সিস্টেমে কেন যাব? তাহলে আমি জুমেই থাকবো। এটা খুব সরল ব্যাপার। জি, নিশ্চয়ই সেই পরিবারগুলোর জায়গা থেকেই বলছি, যার পরিবারে মানে যার বাচ্চাটা মারা গেল, তার জায়গা থেকে যে কার দায়ে, কার ভুলে মানে এটা তার শনাক্ত বাচ্চার হওয়া মৃত্যু দরকার, হলো, এটা যাচাই সেটা হওয়া, নিশ্চয়ই এটা তার জন্য শনাক্ত খুব হওয়া দরকার, খুব বড় একটা শনাক্ত ব্যাপার। হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। নিশ্চয়ই। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটি নিয়ে এখন আলোচনায় আসছে যে আ জঙ্গি সতর্কতা। সম্প্রতি ৮টি বিমানবন্দরে জঙ্গি সতর্কতার ঘটনা ঘটেছে। সংসদ ভবন, বিদেশি মিশনগুলো তারাও সতর্কতার বাড়াচ্ছে তাদের মতো করে। এখন আমাদের বিগত মানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন দেশে জঙ্গিবাদ নাই, যা ছিল এখন আর নাই। মানে তিনি একটা খুব স্বস্তির কথা বলেছিলেন। কিন্তু এখন বর্তমানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটা ছাড়া ভাব ছিল। মানে এই একটা উগ্রতার প্রবণতার ব্যাপারে একটা ছাড় ছিল অন্তর্বর্তী সরকারের। আপনার কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই, কারণ ওই সময় আমরা আসলে দেখেছি জঙ্গিরা জেল থেকে একে একে ছাড়াও পেয়ে গেছে, বেশ শীর্ষ জঙ্গি হিসেবে যারা স্বীকৃত ছিল তারাও ছাড়া পেয়ে গেছে। আপনি কি আসলে এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? জঙ্গিবাদ নাই, আগে যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আর মাঝখানে শুনলাম জঙ্গিবাদই নাই। দেখেন, এটা এটা সরলঙ্ক করার কোনো সুযোগ নাই এই জায়গাটাতে। হ্যাঁ, সরলঙ্ক করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যেমন জঙ্গির অস্তিত্ব ছিল, একই রকমভাবে এই জঙ্গি কার্ড ব্যবহার করে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য এই জঙ্গি কার্ড ব্যবহার করেছিল। এই জঙ্গি কার্ড ব্যবহার করতে গিয়ে বহু নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, গুম করা হয়েছিল। এই ঘটনাগুলো সবই সত্যি। আমি ব্যক্তিগতভাবে বা আমি সাংবাদিক হিসেবে যখন কাজ করেছি, আমার কখনো মনে হয় না যে জঙ্গিবাদ একেবারে ছিল না। সেটা যেমন সত্যি নয়, আবার যে প্রক্রিয়াতে আমাদেরকে জঙ্গি দেখানো হয়েছিল সেই প্রক্রিয়াটাও সঠিক নয়। সঠিক নয়। আর এখন জঙ্গির প্রসঙ্গ এসেছে, কিছু অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা দেখেছি। এখন সেই অভিযোগগুলো তদন্তের পর্যায়ে রয়েছে। প্রশাসনকে আমরা অনেক অ্যাক্টিভ দেখছি, সতর্কতা অবলম্বন করতে দেখছি। আমি মনে করি এটাই সঠিক প্রক্রিয়া। একটা অভিযোগের বিষয় সামনে এসেছে, একটা সঠিক প্রক্রিয়া অনুযায়ী এখন এটার তদন্ত হবে। তদন্ত হয়ে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ কারো বিরুদ্ধে থাকলে, সেটা যেই হোক, যেই ব্যক্তি যেই হোক, হুম। তার বিরুদ্ধে আমরা একটা প্রপার তদন্তের হ্যাঁ, ভিত্তিতে আবারও একটা সেই তদন্তের ব্যবস্থা জায়গা, নেওয়া কিন্তু হোক। জঙ্গি অন্তর্বর্তী জঙ্গি সরকার কি খেলার থেকে আমরা বের হয়ে আসতে চাই। অন্তর্বর্তী সরকারকে এই জঙ্গিবাদ উগ্রবাদের ব্যাপারে একটা বিশেষ ছাড় দেওয়ার প্রবণতা, যেটি বর্তমান তথ্য উপদেষ্টা বলছেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, সেই বিষয়টাকে কি আপনি মানে স্বীকার এটাকে করেন আমি কিনা বা এটাকে আমি মনে ঠিক করেন? জঙ্গিবাদকে ছাড় দিয়েছে আমি সেটা বলবো না। আমি বলবো যে এক ধরনের যে উগ্র উগ্র তৎপরতা ছিল যাদের, জঙ্গি আর উগ্রবাদ বা উগ্র তৎপরতা দুটি আলাদা ব্যাপার। যেমন একটি মাজারে গিয়ে মাজার ভাঙচুর করা, যারা মাজার ভাঙচুর করেছে তারা যে জঙ্গি আমি সেটা মনে করি না, কিন্তু তারা একটা উগ্র মতাদর্শে বিশ্বাসী। বা একজন বাউলের উপরে হুম। গিয়ে যারা আক্রমণ করেছে, একজন বাউলের ঘরবাড়ি যারা ভেঙে দিয়েছে বা বাউলকে যারা আহত করেছে, এই এই যে যারা করেছে, তারা উগ্র মতাদর্শে বিশ্বাসী, কিন্তু তারা জঙ্গি এই প্রমাণ আমার কাছে নাই, বা আমি মনে করি না। কেউ প্রমাণ দিয়ে যদি দেখায় তখন হয়তো আমি বিশ্বাস করব। তো এরকম এই উগ্র মতাদর্শে বিশ্বাসী যারা ছিল, যারা অপকর্ম করেছে, তাদেরকে মিডিয়া কোনো কোনো ক্ষেত্রে এদেরকে মব বলে নিউজ করেছে। আবার সরকারের জায়গা থেকে মব বিষয়টি অস্বীকার করার হুম। একটা ব্যাপার লক্ষ্য করা খুব গেছে। তৌহিদি জনতাও শিখেছিল তখন, একটা কথা, হ্যাঁ, তৌহিদি তৌহিদি জনতা। জনতা, তৌহিদি জনতা, জি আপনি ভালো টার্মটা বলেছেন। এই যে তৌহিদি জনতার নামে যারা এই উগ্রবাদ কায়েম করেছে, এখন এই তৌহিদি জনতা উগ্রতা দেখিয়েছে। তারা মাজার ভাঙচুর করেছে, তারা কোথাও কোথাও ওই যে বাউলদের উপরে আক্রমণ করেছে, গান গান বা এরকমের কোনো একটা আয়োজনের উপরে তারা আক্রমণ করেছে, তাদের কারণে অনেক অনুষ্ঠান করা যায়নি, এইগুলো হয়েছে। এই এই জায়গাগুলোতে সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল অন্তর্বর্তীকালীন কেন সরকারের। ছিল? কেন ছিল? এইটার ব্যাখ্যা আমার কাছে নাই, আমি জানি না কেন ছিল, সেটা আমারও প্রশ্ন। আমি কোনো উত্তর খুঁজে পাইনি সরকারের ভেতরে। আমি যখন যার কাছে জানতে চেয়েছি, যখন যার সঙ্গে আলোচনা করতে গেছি, আমি দেখেছি যে কেউই কিছু জানে না। স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আমি তার সঙ্গেও আমার যখন কথা হয়েছে, তার কাছ থেকেও আমি কোনো সদুত্তর পাইনি। হুম। পাইনি যে ধরেন এইখানে
তাহলে কি এইখানকার মানে যুক্তরাষ্ট্রের। তাহলে কি ধরেন যখন আমরা ব্যাখ্যা পাই না তখন আমরা মানে অনেক রকম বিষয়ে বিশ্বাস করতে শুরু করি। সেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ডিপ স্টেটের কথা বলে দিলেন মাঝখানে, মানে দূর থেকে কেউ কলকাঠি নাড়ানোর বিষয় ছিল যে বাংলাদেশকে কোনো একটা দিকে ধাবিত করা বা কোনো একটা মতবাদের দিকে ধাবিত করা, আদৌ কি এরকম কিছু ছিল? আমার কারণ কাছে আসলে তা মনে জানি না হয় তো না। যে কি হচ্ছে। জি। আমার কাছে তা মনে হয় না, তবে এটা খুব মানে কষ্টকর। কষ্টকর বললে হয়তো শব্দটা অনেক সহজ, আমি হয়তো অনেক নরম শব্দ দিয়ে বললাম যে কষ্টকর। আর কষ্টকর হচ্ছে ওই অর্থে যে আমরা তো এরকম বাংলাদেশ দেখতে চাই না, যে বাংলাদেশে এই তৌহিদি জনতার নামে এক ধরনের কি বলবো যে আপনার আহ, অপকর্ম করা হবে, মানুষকে হত্যা করা হবে বা মানুষকে আহত করা হবে, মাজার ভাঙা হবে, বাউলদের উপরে আক্রমণ হবে। এই বাংলাদেশ তো দেখতে চাই না। তো এরকম বাংলাদেশ আমরা দেখেছি, আমাদের চোখের সামনে ঘটেছে। এর একটা যুক্তি দেওয়া যেতে পারে যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে নানা রকমের ঘটনা ঘটে, তার অংশ হিসেবে হয়তো ঘটেছে, কিন্তু এই সমস্ত ঘটনাকে গণ অভ্যুত্থানের সঙ্গে মিলিয়ে এটাকে এত নরমভাবে দেয়া যাবে না। এটা খুব দুঃখজনক ব্যাপার ছিল। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল না, যেটা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক নাগাড়ে এই ঘটনাগুলো ঘটেছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটিতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। হুম। আবার এই যে ধরেন শতাধিক জঙ্গি নেতাও জামিনে সেই সময় ছাড়া পেয়ে গেল। এটাও আসলে এটার কি কোনো ব্যাখ্যা পেয়েছেন এই যে নাকি? জঙ্গি নেতা আপনার কথা আপনি বলছেন, এই জায়গাগুলো আমি পুরোপুরিভাবে একমত নই। এই জঙ্গির আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলবো না এখন, কিন্তু এই জঙ্গি নেতা হিসেবে ধরেন আমরা যাদের আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান তিনিও ছাড়া পাওয়ার ঘটনা এবং কারণ তাকে আনসারুল্লাহ জি। বাংলা টিমের যিনি প্রধান, এই আনসারুল্লাহ বাংলা, তারপরে এরকম নানাবিধ নাম দিয়ে জঙ্গি, এটা বানানো হয়েছিল বানিয়েছিল সরকার। এই আনসারুল্লাহ বাংলার কথা আমি সুনির্দিষ্ট করে একটার কথা বলছি না। এরকম এই যে নতুন নতুন জঙ্গি নাম দিয়ে, জঙ্গি নেতা নাম দিয়ে বহু নিরীহ মানুষকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল সেই সময়। আমি আবারও বলছি, জঙ্গি নাই আমি সেটা বলছি না, জঙ্গি ছিল না আমি সেটা বলছি না, কিন্তু এই জঙ্গি কার্ডকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল ক্ষমতায় থাকার জন্যে, যে ওই যে মনিরুল ইসলাম নামে একজন ছিলেন না, যিনি জঙ্গি তৈরি করতেন। তো এই রকম সরকারের একটা নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্ক জঙ্গি তৈরি করতো, আর কাউকে না আর পেলে আর এই নিরীহ একজন তারপরে সরকার দাড়ি এসে টুপিওয়ালা, জঙ্গিদের ইন্ডেমনিটি শোনেন, দিতেন। দাড়ি টুপিওয়ালা একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে বলা হতো যে এ জঙ্গি, তার কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। এমনকি আমরা গণমাধ্যমেও এই জায়গাটাতে অভিযোগের বাইরে বের হতে পারি না। পুলিশের হুম। পক্ষ থেকে বা র্যাবের পক্ষ থেকে যখন বলা হয়েছে অমুক অমুক জঙ্গি সংগঠনের, আমাদের নিজস্ব কোনো ইনভেস্টিগেশন ছিল না, তখন ছিল না, পরেও ছিল না। আমরা কোনোদিন খতিয়ে দেখিনি যে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে বলা হলো যে উনি অমুক সংগঠনের প্রধান, সে জঙ্গি। আমরা ওই সংবাদটি গণমাধ্যমে প্রকাশ করেছি, সেই হিসাবে ওই ওই লোকটি জঙ্গি হিসেবে দেশের মানুষের সামনে এসেছে। কিন্তু আমরা গণমাধ্যমও কোনোদিন মানে হুম। নিজস্ব অনুসন্ধান করে দেখিনি সত্যি ওই লোকটি জঙ্গি ছিল কি না। একটি গণমাধ্যম কখনো আমরা এই দায়িত্বটি পালন করিনি। এখন যখন এই যে আপনি যাদের কথা বলছেন তাদের কারো কারো জামিন হয়েছে, অনেকের জামিন হয়েছে। জামিন হওয়ার পরে যখন দেখা গেছে বা কোনো তথ্য প্রমাণ বা কোনো ঘটনায় তারা যখন বলছে যে আমি একজন এই মানুষ ছিলাম, আমি এই হুম। মাদ্রাসায় চাকরি করতাম, আমাকে অমুক সময় অমুক জায়গা থেকে ধরা হয়, ধরার পরে আমাকে জঙ্গি বানানো হয়, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আপনি এখন তার বক্তব্যকে অস্বীকার করবেন কেন? করবেন কিভাবে? যে সে একটা মাদ্রাসার প্রিন্সিপাল থাকলো বা সে একটা মাদ্রাসার শিক্ষক থাকলো, আর তাকে আপনি ধরে নিয়ে গিয়ে বললেন যে এই মানুষটা জঙ্গি, কিন্তু আপনি নিজস্ব কোনো অনুসন্ধান করলেন না। আর এখন সে বের হয়ে এসে বলছে যে আমার যে জঙ্গি সম্পৃক্ততা আপনারা প্রমাণ করেন। কেউ তো প্রমাণ করতে পারছে না, কোনো গণমাধ্যম তো প্রমাণ করতে পারছে না। গণমাধ্যমকে তারা যখন অভিযুক্ত করছে যে আপনি আমাকে জঙ্গি লিখেছিলেন কেন, গণমাধ্যম কেন? গণমাধ্যম এটা তো বলছে আমি পুলিশের বক্তব্য বিচারাধীন লিখেছি। বিষয় ছিল। এটা তো বিচারাধীন বিষয় ছিল, তাই না? মানে তারা তো কোনটা? আসলে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে ছিল। যারা বিচারাধীন প্রক্রিয়া কারাগারে তো ছিলেন। একটা পর্যায়ে গিয়ে যখন গ্রেপ্তার করা হলো, হুম। আপনি বলে দিলেন যে অমুক লোকটা জঙ্গি, এর কোনো তথ্য প্রমাণ লাগলো না আমার, আমি লিখে দিলাম জঙ্গি। আর ঠিক আছে, তখন বিচারাধীন বিষয় ছিল। তো এখন যখন জামিন পেয়ে বের হয়ে আসলো, তাহলে বাংলাদেশের কোন গণমাধ্যম, বাংলাদেশের যে গণমাধ্যম পুলিশের সূত্র দিয়ে বা র্যাবের সূত্র দিয়ে লিখেছিল যে এই লোকটা জঙ্গি, আর সে যখন বের হয়ে এসে বলছে যে না আমি জঙ্গি না, তাহলে বাংলাদেশের গণমাধ্যম অন্তত একটি কেস প্রমাণ করুক যে সে যা বলছে সেই কথাটা সত্য নয়।
সেই কথাটা সত্য নয়, গণমাধ্যম একটা প্রমাণ করুক। আমার জানা মতে যে সমস্ত গণমাধ্যম, দুই একটি গণমাধ্যম এই জায়গাটিতে তদন্ত করতে গেছে, তদন্ত করেছে, করতে গিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছে বলে আমার চোখে পড়ে নাই, কিন্তু করতে গিয়ে দেখেছে দুই একটি কেসের ক্ষেত্রে আমি নিজের অন্তত জানি যে দেখা গেছে যে সে আসলে ভিকটিম ছিল, তাকে জঙ্গি বানানো হয়েছে। সুতরাং আমি যদি গড়পড়তা বলে দেই যে জঙ্গিরা সব মুক্তি পেয়েছে ইসের সময়ে, একটা সময়ে গিয়ে মুক্তি পেয়েছে ঠিক আছে, কিন্তু সেই মানুষটি জঙ্গি কিনা সেটা নিয়ে তো যথেষ্ট রকমের সন্দেহ আছে। আর সে যদি জঙ্গি না হয়ে থাকে তাহলে তাকে আপনি আদালতে আটকে রাখবেন কিভাবে? একবার তার প্রতি অন্যায় মানে হয়েছে। ধরেন এখন যেভাবে আটকে রাখা হচ্ছে সাংবাদিকদের খুনি তকমা দিয়ে বা বিভিন্ন ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে খুনি তকমা দিয়ে আটকে রাখা হচ্ছে, এরা কি একই রকম প্রক্রিয়া? নো, আওয়ামী লীগের নেতাকর্মীদের খনি তৎপরতা দিয়ে যাদের আটকে রাখা হচ্ছে যাদের তাদের আসলে খনি সেই খুনের সাথে কোনো সংশ্লিষ্টতাও নাই। নাই, সেটা 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 আপনি হয়তো বলতে পারেন আপনার কাছে তথ্য আছে, আমার কাছে সেরকম কোনো তথ্য নাই যে তারা নাই। কারণ আমরা রাস্তায় দেখেছি আওয়ামী লীগের বহু নেতাকর্মী গুলি করে মানুষ হত্যা করেছে। হুম। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে, ছাত্রলীগের বহু নেতাকর্মীকে আমরা অস্ত্র হাতে রাস্তায় দেখেছি। সুতরাং এটা বলার সুযোগ নেই। আপনি সাংবাদিকদের প্রসঙ্গে এসেছেন, সাংবাদিকদের প্রসঙ্গটা নিয়ে আসতে পারেন। সাংবাদিকদের বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে যে অভিযোগ, কি অভিযোগ, হুম। যদি দুর্নীতির অভিযোগ হয়, যদি অন্য কোনো অভিযোগ হয়, সেটা যার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিচার হওয়া উচিত। এখন সাংবাদিকদের যে প্রক্রিয়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উম, খুনের মামলা দিয়ে আটকে রাখা হয়েছিল, আমি আপনার এই অনুষ্ঠানে ইতিপূর্বে বলেছি হুম। যে এটা সঠিক প্রক্রিয়া না, এটা সঠিক প্রক্রিয়া নয়। তো সেই আপনি প্রক্রিয়া ধরেন ধরেন, ধরেন আপনি যারা ধরেন জঙ্গি আপনি কোনো তকমা একজন পেয়ে, মানুষ, যদি ধরি তকমাই পেয়েছেন তারা আসলে জঙ্গি কিনা সেটি প্রমাণিত হয় নাই, তারা এতদিন ধরে জেলখানায় আছেন, অন্তর্বর্তী আমি সরকার সবার কথা বলছি আসার না, সাথে আমি সাথেই আমি একটা কারো কারো বড় কথা অংশ, বলছি। একটা বড় অংশ ছাড়া পেয়ে গেল, মানে একটা বড়, ভালোই না সংখ্যাটা শতাধিক, তারা ছাড়া পেয়ে গেলেন একবারে। আর এনারা মানে আবার এনারা আবার খুনি তকমা পেয়ে এনারা কারাগারে রয়ে যাচ্ছেন, এনাদের ছাড়ার বিষয়টা আসছে না। মানে এই ধরা ছাড়া তকমা দেয়া, এই বিষয়টা আসলে কে নির্ধারণ করবে? এটা তো আইনি প্রক্রিয়া না, সেটা তো দেখেন, সুনির্দিষ্ট। যারা 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 জামিন পায়, যারা জামিন পায় তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পায়, আমার বক্তব্য। তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পায়। যারা এখন জামিন পায় না, তারাও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাদের ক্ষেত্রেও এটা ঘটে। এখন আগে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই জঙ্গি, হয় সরাসরি জঙ্গি অথবা জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তারা কারাগারে ছিল। এখন আবার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা জামিন পাচ্ছে। এখন এখন যারা আটক আছে, শুধু সাংবাদিক বলেই যে আমরা তার কথা আলোচনা করব তা নয়, যত মানুষ আছে বিনা বিচারে আটক আছে, অন্য ট্যাগ দিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবশ্যই যথাযথ আইনি সুবিধা পাওয়া উচিত। যার জামিন পাওয়া তার জামিন পাওয়া উচিত, যার পয়েন্ট উচিত না তার জামিন আইনি পাওয়া উচিত। প্রক্রিয়ায় হয় আপনি বলছেন, আসলে কি হয় জনাব গোলাম মুর্তজা, আসলেই কি হয়? ধরেন না, আইনি প্রক্রিয়া হয় এটা ধরেন নিয়ে আপনি ডিবেট সাবেক করতে স্পিকার পারবেন না। শারমিন চৌধুরী, সাবির হোসেন চৌধুরী, তারা হচ্ছে, এমনকি সাবির হোসেন চৌধুরী তো রিমান্ডে ছিলেন, সেখান থেকে জামিন পেয়ে বেরিয়ে চলে আসলেন। শিরিন শারমিন আপনি চৌধুরী দেখেন, হুট আপনি করে এটা বলতে পারবেন গ্রেপ্তার হলেন, কোনোভাবেই, হুট করে হলেন, হুট করে দেখেন বেরিয়ে আপনি আসলেন। এটা, আপনি এটাকে কোনোভাবেই বলতে পারবেন না যে আইনি প্রক্রিয়া অনুযায়ী হয় না। কাগজে কাগজে কলমে নাকি মানে বাস্তবিক হ্যাঁ, প্রক্রিয়ায়? আইন 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 ওইখানে লেখা আছে কি যে এই আইন দ্বারা তাকে জামিন দেওয়া হইলো। আপনি কি কি মনে, ওই যে কাগজ আমি দেখি নাই, সে কাগজ হুম। আপনিও দেখেন নাই, হুম। কিন্তু সেই যে জামিন যে পেয়েছে, সেই জামিন তো সে আইন অনুযায়ী পেয়েছে। তখন আওয়ামী লীগের সময় রাত্রে 11টা পর্যন্ত আদালত চলতো, আদালত বসিয়ে বিএনপির নেতাকে শাস্তি দেওয়া হতো। এখন আপনি ওটা সমালোচনা করবেন, কিন্তু ওই যে কাগজে কলমে যে ব্যক্তি, যে জজ শাস্তি দিয়েছেন বা গায়েবী মামলায় শাস্তি দিয়েছেন, সেটা তো আইনি প্রক্রিয়ায় দিয়েছেন। আমি সেই অর্থে বলেছি সবকিছু তো আইনি প্রক্রিয়াতেই হয়। কিন্তু সেই অর্থেই চলতে থাকবে আর কি, সবকিছু আইনি প্রক্রিয়া সেই চলতে অর্থে। থাকবে সেটা জানি না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী পদটিকে একেবারে সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছেন, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী যে এই জায়গাটিতে নিশ্চয়ই আগামীতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না, আমরা নিশ্চয়ই দেখব। আপনি খেয়াল করে দেখেন যে যারা 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 সরকারের সবচেয়ে কঠোর সমালোচক, তাদের সঙ্গেও তো প্রধানমন্ত্রী কথা বলছেন, একসঙ্গে ভাত খাচ্ছেন। এখন বাংলাদেশে যদি এই ধারাটা যদি স্থায়ী করা যায়, তাহলে তো আগামী দিনে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম দেখি।
জি। মানে ভাত খাচ্ছেন, সিনেমা দেখছেন এগুলো হচ্ছে। কিন্তু আসলে সেই কাজগুলো কতটা হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে এখন মানে সেই আলোচনা কাজগুলো হচ্ছে না আপনি বলতে পারবেন না, তো মাত্র আলোচনার 2 2.5 মাস 3 মাসের 3 মাস বয়সী সরকার, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনি দেখেন অনেকগুলো, অনেক রকমের সমস্যা আছে, আমাদের অনেক সমালোচনা আছে, কিন্তু তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সে যে কাজগুলো করতে চায় সেই কাজগুলো তো সে করছে। এখন এই কাজগুলো করে কতটা ভালো হলো কতটা খারাপ হলো এটা মূল্যায়ন করা নিশ্চয়ই হবে। সামনে দেখার বিষয়। আরেকটা বিষয় হ্যাঁ, নিয়ে একটু কথা বলি। আপনি গণমাধ্যমের কথাও বলছেন। সম্প্রতি গণমাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ালো যে সাবেক প্রধান উপদেষ্টা তার যে ভিভিআইপি স্ট্যাটাস সেটি আ বাতিল করে দেওয়া হচ্ছে। মানে ৬ মাস ১ বছরের জন্য তিনি দিয়ে গেছিলেন, সেটি ৬ মাসের মধ্যে বাতিল হয়ে যাচ্ছে। যেটি আসলে একটা বিভ্রান্তি। এরকমটা হয় নাই। তো আপনার কি মনে হয় এরকম বিভ্রান্তি কেন সৃষ্টি হলো বা কেন ছড়ালো? মানে এটা বিভ্রান্তি কেন বলছেন আপনি? মানে আসলে এখন দেখা যাচ্ছে যে ৬ মাসের মানে তার যে ভিভিআইপি স্ট্যাটাস বাতিল করা হয়েছে বিষয়টা ঠিক না। তারটা ১ বছরের জন্য ছিল, ১ বছরের জন্যই আছে। এটি হচ্ছে তাহলে এটা তো ঘটনা। বিভ্রান্তি না, এটা তো মিথ্যা। আচ্ছা। হুম। হ্যাঁ, এটা তো মিথ্যা, এটা তো একেবারে শতভাগ মিথ্যা। বিভ্রান্তি হতো যে হ্যাঁ এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, একবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আবার প্রজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে, অথবা প্রজ্ঞাপনের ভাষায় ভুল ছিল বা কিছু একটা। এরকম তো কিছু না, প্রজ্ঞাপনটা একবারই জারি করা হয়েছিল, সেখানে 1 বছরের প্রসঙ্গ ছিল। আর এখন যখন এই এই সংবাদটা প্রকাশ করা হলো, তো যারা সংবাদটা প্রকাশ করলেন তারা একটা অসত্য সংবাদ প্রকাশ করলেন, মিথ্যা সংবাদ প্রকাশ করলেন। এখন হয় কি যে দেখেন, বাংলাদেশে এখন একটা সত্যিকার অর্থেই একটা অবাধ স্বাধীনতা চলছে গণমাধ্যমের। গণমাধ্যমের স্বাধীনতার জন্য সাংবাদিকতা শুরুর পর থেকেই আমরা কথা বলছি। আপনি যখন এই প্রতিষ্ঠানে ছিলেন না, যখন আপনি অন্য প্রতিষ্ঠানে ছিলেন, তখন আপনার সঙ্গে যখন প্রোগ্রাম করেছি, তখনও আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেছি। ঠিক আছে, তখন আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, এখনো গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু আমাদের স্বাধীনতাটা বর্তমান সময়ে এসে, এই গণ অভ্যুত্থানের পরপর বর্তমান সময়ে এসে এখন মিথ্যা বলার স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা প্রকাশ্যে গালিগালাজ করার স্বাধীনতা পেয়েছি। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের পার্থক্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার হাতে একটি ফোন আছে, আপনার হাতে একটি ডিজিটাল কোনো একটা কিছু আছে, আপনার এখন মনে হলে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, লিখে দিতে পারেন ক খ খুব খারাপ মানুষ, লিখে দিতে পারেন। আর গণমাধ্যমের ব্যাপারটা কি? গণমাধ্যমের ব্যাপারটা হচ্ছে যে সেখানে রিপোর্টার বা প্রথম যিনি থাকেন তিনি লিখতে পারবেন যে ক খ খারাপ মানুষ, কিন্তু এটি আপনি যখন সাব এডিটর, আপনি যখন অ্যাসিস্ট্যান্ট এডিটর, আপনি যখন নিউজ এডিটর, এটা কমপক্ষে 3 থেকে 4টি হাত হয়ে যাবে। টেলিভিশনেও তাই, অন্তত 2টি 3টি হাত হয়ে যায়। সেই অর্থাৎ গেট কিপিং বলে একটি ব্যাপার আছে। তো একজন রিপোর্টার, তিনি হয়তো কাগজটা পেয়েছেন, একটা মিথ্যা প্রজ্ঞাপন পেয়েছেন, তিনি লিখলেন, লেখার পরে এটা সাব এডিটরের কাছে গেল, সাব এডিটর দেখলেন, নিউজ এডিটরের কাছে গেলে, এত বড় একটা ব্যাপার এডিটর পর্যন্ত জানার কথা। তো এই জায়গাগুলোতে কেউ দেখলেন না, কেউ কি যাচাই করলেন না, কারো কি এই প্রজ্ঞাপন কোথা থেকে জারি হয় সেই জায়গাতে কারো কোনো কানেকশন নাই, কেউ কি একবার একটু জিজ্ঞেস করে দেখলেন না যে এই 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 নিউজটি সত্যি কিনা, বা